প্রথম কথা হলো যে আহ, যখন অভ্যুত্থানটি হচ্ছিল বছর, তখন অভ্যুত্থানের নেপথ্য যে শক্তি ছিল, সেই নেপথ্য শক্তির কেউ জানতো না যে হোয়াট ইজ আফটার দ্যাট। এক দফা শেখ হাসিনা সরাই দিতে হবে, ভালো কথা। সরাই দেওয়ার পরে কি হবে কেউ জানতো না। ওদের আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফার ভিতরে কোথাও ছিল না যে সরকার চলে যাওয়ার পরে বা সরকারের পতন ঘটলে তারা কি করবে। জামাতের কোনো এজেন্ডা ছিল না সরকার পতন হলে তারা কোনটা মেনে নেবে। বিএনপিরও কোনো এজেন্ডা ছিল না যে সরকার পতন হলে তারা কি করবে। জামাত আর বিএনপি দুই দলই মনে করছিল সরকার পতন হলে তারা দুজনে মিলে ক্ষমতায় চলে যাবে। তাদেরকে আহ, এই সেনা প্রধান এসে প্রেসিডেন্টের মাধ্যমে ওই সংসদই যেটা আছে ওই সংসদের তাদেরকে বসিয়ে দেবে এবং বাকি 4 বছর তারা এইভাবে থাকবে, এরকম একটা প্ল্যান ছিল। তা না হলে আপনি দেখুন, এক অর্থে হচ্ছে এই আন্দোলনের আগে কেউ জানতো না যে আফটার হাসিনা দেশের সংবিধান, দেশের শাসন ব্যবস্থা কোন জায়গাটায় যাবে, কি জায়গায় দাঁড়াবে এবং কোন পদ্ধতিতে তারা ক্ষমতায় বসবে, কেউ জানতো না। এবং যখন ঘটনাটি ঘটলো জানার পরে যখন তারা বসলো ক্ষমতায়, ক্ষমতায় বসার পরে যখন দেখলো যে নির্বিঘ্নে ডিপ স্টেটের পারপাস সার্ভ করার জন্য তাদের 1-2 বছর সময় হাতে আছে, তখন তারা একে একে 72 সাল মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের শহীদ, বঙ্গবন্ধু, 6 দফা, 11 দফা, এই সমস্ত বিষয়গুলোকে একটি জায়গায় এসে কেন্দ্রীভূত করলো, সেটি হলো হাসিনা। এখন আপনি যে বলছেন বা শ্যামল দা একটু আগে বললো যে 72-এর সংবিধান, বা জগলুল ভাইও বলছেন 72-এর সংবিধান তোমাদের কি ক্ষতি করেছে, এরা ডিক্লেয়ার দিচ্ছে 72-এর সংবিধান হচ্ছে আওয়ামী লীগের সংবিধান, শেখ হাসিনার সংবিধান। শেখ এখন মুজিবের আমরা সংবিধান। কতগুলো শেখ মুজিবের সংবিধান, এখন আমরা কতগুলো নতুন শব্দ এই রেজিমে এসে জানতে পারছি। একটি হলো যে মুজিববাদ, যেটি আমরা কখনো শুনিনি, খোদ আওয়ামী লীগের মুখ থেকে কখনো শুনিনি। দুই হচ্ছে যে 72-এর সংবিধান এটি শেখ মুজিবের সংবিধান, এটি হাসিনার সংবিধান, এটি আওয়ামী লীগের সংবিধান। এটা বলার অর্থ হলো যে সেই সময় বাংলাদেশের যে 7.5 কোটি মানুষ, সেই 7.5 কোটি মানুষের যে আকাঙ্ক্ষা, 7.5 কোটি মানুষের যে অংশটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো এবং সমগ্র জাতি সেই মুক্তিযুদ্ধকে সমর্থন দিল, ওই সমস্ত মানুষকে অপমান করা, অপদস্থ করা। কারণ তারা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে 53 বছর পরে তাদের এই সংবিধানটাকে, তারা যে সংবিধানটি রচনা করেছিল সেই সময় এত অল্প সময়ের ভিতরে, পৃথিবীর ইতিহাসে একটি বিরল, যে 53 বছর পরে এসে সেই সংবিধানটা ফেলে দেওয়া হবে বলে, কি বলে, আওয়ামী লীগের সংবিধান। হাসিনা অপরাধ করেছে, হাসিনা দেশান্তরী, আওয়ামী লীগ অপরাধ করেছে, আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ। আওয়ামী লীগের আমলে ফ্যাসিবাদী আচরণ হয়েছে বা স্বৈরাচারী আচরণ হয়েছে, অন্যান্য মন্ত্রীরা অপরাধ করেছে, তাদের প্রায় 150-150-র মতো তারা এখন জেলে। আর কয়েক লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা, কয়েক হাজার জেলে। তাহলে তো ওই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাওয়ার কথা। ওই চ্যাপ্টার ক্লোজ হয়ে যে নতুন একটা বাংলাদেশ আপনাদের গড়ার কথা, যে কথাটি আপনারা গত বছর আগস্ট থেকে বলে আসছেন, সেই নতুন বাংলাদেশের সাথে যদি আওয়ামী লীগ বা শেখ মুজিব বা শেখ হাসিনা কন্ট্রাডিক্ট করে, ওদেরকে তো আপনারা মাইনাসই করে দিয়েছেন। তাহলে এখন কন্ট্রাডিকশনটা কোন জায়গায়? এই জায়গাটাই হচ্ছে পয়েন্ট, যে তারা আগে যেমন জানতো না যে কি ঘটতে যাচ্ছে, আবার 5 বছর আগে থেকে তারা জানতো যে কিভাবে সরকার ফেলতে হবে। দুটোই কিন্তু সত্যি। মেটিকুলাসলি ডিজাইন যখন করা হয়েছিল তখন তারা জানতো, এটা 2017 সাল থেকে সবচেয়ে সামনে এসছে। আগে 2017 সালেই তারা জানতো যে আগামী 24, 25, 18, 24-এর নির্বাচনটাই হচ্ছে হাসিনার শেষ নির্বাচন, তার মধ্যেই ফেলে দেওয়া হবে। ডিপ স্টেটের সাথে এরকমই তাদের একটা কথাবার্তা হয়েছিল। কিন্তু ফেলে দেওয়ার পরে যখন তারা দেখলো যে নিরঙ্কুশ ক্ষমতা হাতে পাওয়া গেছে এবং এই ক্ষমতার কোন স্টেক হোল্ডার আসলে নেই, বিএনপিও না, জামাতও না, অন্য কেউ না, সুতরাং মানে সেই ক্ষমতা যখন পাওয়াই গেছে হাতে, তাহলে আমরা আরো কিছু বদল করি। যে জিনিসটা আমাদের অন্তরের ভিতরে লালিত ছিল 24-53 বছর ধরে, আমরা সেইগুলোতে হাত দিই। তা না হলে কিন্তু সরকার বদল হলে, বা আমি আপনাদের ওই ওদের ভাষায় ফ্যাসিবাদের পতন হলে বা স্বৈরাচারের পতন হলে,
আর একটি সরকার সরকার গঠিত হয়, সেই সরকার গঠিত হয়ে সরকারের কর্মকাণ্ড পরিচালনা করে। এখানে ইতিহাস ধরে টান দিয়ে সমস্ত বাঙালি জাতির অস্তিত্ব নাড়া দিয়ে, বাঙালি জাতির গৌরবকে নাড়া দিয়ে, সেগুলোকে মাটিতে ফেলে পা দিয়ে চাপা দিয়ে এই করার তো কোনো মানে নেই, এই করার তো কোনো লজিক নেই। লজিকটা কোন জায়গায় দাঁড়াচ্ছে? যে নিরঙ্কুশ ক্ষমতা, আনচ্যালেঞ্জেবল। এই যে ক্ষমতাটা আছে, সেই ক্ষমতার কারণেই এরা এই কাজটি করছে, যে কথাটি আমরা গত 8-9 মাস ধরে বলে আসছি, যে এই ক্ষমতার কাছে বাকি সবাই হচ্ছে আহ, একটা টুলস। এখন জগরুল ভাইরা যে ভুলটা করেছেন, আমি এটাকে ভুলই বলবো, সেই ভুলটা হচ্ছে যে তাকে সঙ্গ দেওয়া, এই সরকারকে সঙ্গ দেওয়া। ধরে নিন যে এই জগদুল ভাইদের মতো যে পার্টিগুলো আছে, যে প্রগতিশীল পার্টিগুলো আছে বাংলাদেশে, তারা বিএনপি এবং জামাত বাদে সমস্ত পার্টি বয়কট করলো, সরকারের কোনো কর্মকাণ্ডে পজিটিভ নেগেটিভ কোনো কথাও বললো না, গেলই না। আওয়ামী লীগ যেমন নীরব হয়ে গেছে, তারাও নীরব হয়ে গেল, যে নির্বাচন যখন দেবে তখন আমরা নির্বাচনে লড়বো। তাই যদি হতো তাহলে কিন্তু সরকারের ক্রেডিবিলিটি ওই দুইটি দলের কাছে যেয়ে সীমাবদ্ধ হয়ে যেত। সেটি তারা কিন্তু করেন। তারা টোপ দিয়েছেন, এরা টোপ গিলেছেন। তো এই যে আমরা তেঁতুল গাছ থেকে যে কখনো আম হয় না, এবং তেঁতুলের দুইটি পাতা যখন কুড়ি মেলে তখনই টের পাওয়া যায় গাছটি কি গাছ হবে, এটি যখন যেমন সাধারণ মানুষ হিসাবে আমরা বুঝতে পারি, পোড় খাওয়া রাজনীতিবিদরা, প্রাজ্ঞ রাজনীতিবিদরা বুঝতে পারেন না, এটা আমি বিশ্বাস করি না। তারা জেনে বুঝেই গিয়েছেন যে তারা প্রতারিত হবেন। তারা এই রেজিমকে বিশ্বাস করেছেন, এই রেজিমের যে লোকগুলো আছে সে তাদেরকে বিশ্বাস করেছেন, বিশ্বাস করে একদম মানে এন্ড অফ দ্য পয়েন্ট পর্যন্ত তারা বিশ্বাস করেছেন, গত আজকে পর্যন্ত বিশ্বাস করেছেন। কিন্তু এখন বলছেন, এখন অনেক জগদুল ভাইদের পার্টির মতো সিপিবি বাসদকেও জিজ্ঞেস করেন আপনি, তারাও বলবে যে আমরা প্রতারিত হয়েছি। কিন্তু আমরা তো জানতাম যে আপনারা প্রতারিত হবেন, হচ্ছেন। যেখানে আপনার বলা হচ্ছে যে 106 ধারায় সরকার গঠিত হয়েছে, আর সেই সময় প্রধান বিচারপতি সেনানিবাসে, সেনাবাহিনীর আশ্রয়ে, তার মানে ওই জায়গাটা থেকে একটা ব্লান্ডার হয়ে আসছে। এই এবং যে সংবিধানকে শপথ নিয়ে ছুঁয়ে শপথ নিয়ে সরকার চলছে, সেই সংবিধানকে এখন তারা কাটাছেঁড়া করে ফেলে দিচ্ছে। তাহলে কন্ট্রাডিকশনটা কোন জায়গায় দাঁড়াচ্ছে? যে তারা নিজেদেরকেই নিজেরা বারবার খণ্ডন করছে, বারবার ভেঙে ফেলছে, আবার বারবার নতুন করে গড়ে নিচ্ছে নিজেদের মতো করে। কোনো জবাবদিহিতা নাই। বাংলাদেশের ইতিহাসে একটা ডিক্লেয়ার দিয়ে পত্রিকা বন্ধ করা হয় কখনো ঘটেনি, এখন তাই ঘটছে। তো এটা নিয়ে আমি আশাবাদী না, হতাশও না, আশাবাদীও না। আমি জানতাম, আমাদের মতো সাধারণ মানুষ যারা, তারা জানতো কি হতে যাচ্ছে, আমরা যেটা জানতাম তাই হতে যাচ্ছে। কিন্তু এই যে সিপিবি বাসদ বা গণফোরাম বা এরকম বাম দলগুলো, যারা প্রগতিশীল দলগুলো, এরাও জানতেন। জানার পরেও কিসের একটা জন্য মোহ তাদের, সেই একটা মোহে তারা এই সঙ্গ দিয়েছেন, সঙ্গ দিয়ে পাপের ভাগী হলেন। এখন নিজের বিবেকের কাছে তো প্রশ্ন আসে যে ওই সমস্ত কাজের যে অপরাধ যেগুলো হচ্ছে সংবিধানকে নিয়ে, মুক্তিযুদ্ধকে নিয়ে, এই অপরাধের তো ছিটে ফোটা আমাদের গায়েও পড়ছে। কাদা কি লাগে না? অবশ্যই লাগে। ধন্যবাদ। প্রথম কথা হলো যে যখন অভ্যুত্থানটি হচ্ছিল বছর, তখন অভ্যুত্থানের নেপথ্য যে শক্তি ছিল, সেই নেপথ্য শক্তির কেউ জানতো না যে হোয়াট ইজ আফটার দ্যাট। এক দফা শেখ হাসিনা সরাই দিতে হবে, ভালো কথা। সরাই দেওয়ার পরে কি হবে কেউ জানতো না। ওদের আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 9 দফার ভিতরে কোথাও ছিল না যে সরকার চলে যাওয়ার পরে বা সরকারের পতন ঘটলে তারা কি করবে। জামাতের কোনো এজেন্ডা ছিল না সরকার পতন হলে তারা কোনটা মেনে নেবে। বিএনপিরও কোনো এজেন্ডা ছিল না যে সরকার পতন হলে তারা কি করবে। জামাত আর বিএনপি দুই দলই মনে করছিল সরকার পতন হলে তারা দুজনে মিলে ক্ষমতায় চলে যাবে। তাদেরকে এই সেনা প্রধান এসে প্রেসিডেন্টের মাধ্যমে ওই সংসদই যেটা আছে ওই সংসদের তাদেরকে বসিয়ে দেবে, এবং বাকি 4 বছর তারা এইভাবে থাকবে, এরকম একটা প্ল্যান ছিল। তা না হলে আপনি দেখুন, এক অর্থে হচ্ছে এই আন্দোলনের আগে কেউ জানতো না যে আফটার হাসিনা দেশের সংবিধান, দেশের শাসন ব্যবস্থা কোন জায়গাটায় যাবে, কি জায়গায় দাঁড়াবে এবং কোন পদ্ধতিতে তারা ক্ষমতায় বসবে, কেউ জানতো না।
এবং যখন ঘটনাটি ঘটলো জানার পরে যখন তারা বসলো ক্ষমতায় ক্ষমতায় বসার পরে যখন দেখলো যে নির্বিঘ্নে ডিপ স্টেটের পারপাস সার্ভ করার জন্য তাদের 1-2 বছর সময় হাতে আছে, তখন তারা একে একে 72 সাল মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের শহীদ, বঙ্গবন্ধু, 6 দফা, 11 দফা, এই সমস্ত বিষয়গুলোকে একটি জায়গায় এসে কেন্দ্রীভূত করলো, সেটি হলো হাসিনা। এখন আপনি যে বলছেন, বা শ্যামল দা একটু আগে বললো যে 72-এর সংবিধান, বা জগলুল ভাইও বলছেন 72-এর সংবিধান তোমাদের কি ক্ষতি করেছে, এরা ডিক্লেয়ার দিচ্ছে 72-এর সংবিধান হচ্ছে আওয়ামী লীগের সংবিধান, শেখ হাসিনার সংবিধান। এখন আমরা কতগুলো শেখ মুজিবের সংবিধান, এখন আমরা কতগুলো নতুন শব্দ এই রেজিমে এসে জানতে পারছি। একটি হলো যে মুজিববাদ, যেটি আমরা কখনো শুনিনি, খোদ আওয়ামী লীগের মুখ থেকে কখনো শুনিনি। 2 হচ্ছে যে 72-এর সংবিধান এটি শেখ মুজিবের সংবিধান, এটি হাসিনার সংবিধান, এটি আওয়ামী লীগের সংবিধান। এটা বলার অর্থ হলো যে সেই সময় বাংলাদেশের যে 7.5 কোটি মানুষ, সেই 7.5 কোটি মানুষের যে আকাঙ্ক্ষা, 7.5 কোটি মানুষের যে অংশটি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো এবং সমগ্র জাতি সেই মুক্তিযুদ্ধকে সমর্থন দিল, ওই সমস্ত মানুষকে অপমান করা, অপদস্থ করা। কারণ তারা কেউ ঘুণাক্ষরেও টের পায়নি যে 53 বছর পরে তাদের এই সংবিধানটাকে, তারা যে সংবিধানটি রচনা করেছিল সেই সময় এত অল্প সময়ের ভিতরে, পৃথিবীর ইতিহাসে একটি বিরল, যে 53 বছর পরে এসে সেই সংবিধানটা ফেলে দেওয়া হবে বলে, কি বলে, আওয়ামী লীগের সংবিধান। হাসিনা অপরাধ করেছে, হাসিনা দেশান্তরী, আওয়ামী লীগ অপরাধ করেছে, আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ। আওয়ামী লীগের আমলে ফ্যাসিবাদী আচরণ হয়েছে বা স্বৈরাচারী আচরণ হয়েছে, অন্যান্য মন্ত্রীরাও অপরাধ করেছে, তাদের প্রায় 150-150-র মতো তারা এখন জেলে, আর কয়েক লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা, কয়েক হাজার ঘোষণাপত্রটাকে তারা সংবিধানের বিকল্প হিসাবে দাঁড় করাতে চাইছিল। তো সেটার ব্যাপারে রাজনৈতিক দলগুলো, তাদের মেইন যে স্টেক হোল্ডার যে 2টি রাজনৈতিক দল, তার ভিতরে একটা বিএনপি এবং একটা জামাত, সে বিএনপি আপত্তি করেছে কয়েকটি পয়েন্টে। সেই কারণে তারা বুঝতে পারছে যে সংবিধানটাকে ছুঁড়ে ফেলে ঘোষণাপত্রটাকে রিপ্লেস করা যাবে না, সেই জন্য ঘোষণাপত্রটাকে সংবিধানের পাশাপাশি রাখার চেষ্টা করছে, অর্থাৎ সাপ্লিমেন্টারি হিসাবে, যে এটাও থাকলো ওইটাও থাকলো, এটা থেকে একটু পয়েন্টগুলো নিয়ে কাজে লাগাবো, আর মূলটা থেকে পয়েন্টগুলো নিয়ে আমাদের যেগুলো যেগুলো দরকার সেগুলো নেব, আর আমাদের যেগুলো যেগুলো মুখ্য দরকার সেগুলো এই ঘোষণাপত্র থেকে সংবিধানে অ্যাড করে নেব সুবিধা মতো। তো এইটার জন্য তারা ঘোষণাপত্রটাকে গোপন রাখতে চাচ্ছে, এবং এটা নিজেরাই তারা করে ফেলেছে অলরেডি। এখন যেটুকু আনুষ্ঠানিকতাতে ঘোষণাপত্র বলা হবে, কিন্তু এখন তো পাঠ করা হবে না ওই 16 পৃষ্ঠা বা 32 পৃষ্ঠা। যিনি পড়বেন, প্রধান উপদেষ্টা হোক বা অন্য যে কেউ হোক, ওই সমগ্রটা পাঠ করা হবে না। জনগণকে বোঝানো হবে যে এটি একটা ঘোষণাপত্র হলো, যেটি নতুন সরকারের একটা বার্তা, নতুন সরকারের একটা দিক নির্দেশনা, এরকম একটা বিষয়। এটার ভিতরে আর কোনো হাতি ঘোড়া আর কিছু নাই। এটা 72 সালে সংবিধানের রিপ্লেসমেন্ট করতে চাচ্ছিল, এটা বাধায় পারেনি, কিন্তু একেবারে তারা পারেনি বলে হাত গুটায় থাকবে তা তো হয় না, তাই তারা একটা সাপ্লিমেন্ট হিসেবে তৈরি করেছে যে ওইখানকার কিছু পয়েন্ট এখানে অ্যাড করবে। এখানে অ্যাড করে যেটা হবে সেটা হলো যে এই নির্বাচন যদি হয়, সেই নির্বাচন যদি তারা 3টি দল নিয়ে করে, তো বাকি বাংলাদেশে যদি আরো আপনার 97টি দল থাকে, 97টি দলের কোনো সে থাকবে না। বলতে খারাপ লাগছে, জগলুল ভাই আমাদের বয়োজ্যেষ্ঠ বড় ভাই, সিনিয়র ভাই, আমি মনে করি যে নোংরা হাতে দেখে, পায়ের থেকে হাতে লাগিয়ে নাকের কাছে এনে বোঝার দরকার নেই যে এটা নোংরা। ওটা জুতোয় লাগার সঙ্গে সঙ্গে টের পাওয়া যায় যে আমি কিসের উপর পা দিয়েছি। তো আপনারা যে প্রতিবাদ করতে পারছেন এখন, এটা কি বিশাল বড় করে দেখার কিছু নেই, প্রতিবাদটা আপনারা বাইরে থেকেও করতে পারেন, ওখানে যে প্রতিবাদ করার দরকার ছিল না। আওয়ামী লীগের 16 বছরে আওয়ামী লীগের অনেক নেতা জামাতের বিভিন্ন নেতার সঙ্গে ছবি তুলেছে, মিটিং করেছে, জামাতের লোকদেরকে ডেকে ডেকে মন্ত্রী ইয়েতে বিভিন্ন জায়গায় চাকরি দিয়েছে। সেই নেতাদের অবস্থান কিন্তু আওয়ামী লীগ সরকারে থাকাকালীনই নড়বড়ে হয়ে গেছে এবং জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। যে আওয়ামী লীগের নেতারা জামাতের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছিল, সেই আওয়ামী লীগের নেতাদেরকে সরকারে থাকা অবস্থায় ফালি ফালি করে কাটা হয়েছে সামাজিক মাধ্যমে। আওয়ামী লীগের কর্মীরা কেটেছে, ছাত্রলীগের কর্মীরা কেটেছে, সাধারণ মানুষ কেটেছে।
আমরা যারা জানি যে আওয়ামী লীগের কেউ কিন্তু ছাড় পায়নি জামাতের সঙ্গে বসে, তাহলে আপনারা জামাতের সঙ্গে বসে প্রতিবাদ করার জন্য বসতেই পারেন। প্রতিবাদ করার জন্য জামাতের সাথে মেনন ভাই, ইনু ভাইও বসেছে, হ্যাঁ, মানে দেখানোর জন্য যে গণতান্ত্রিক মূল্যবোধকে রাখতে গেলে সবার সাথে বসতে হবে। গণতন্ত্র মানে সবাই মিলে, তো সে সবার বাইরে তো জামাত না। এবং ওবায়দুল কাদেরের ঘোষণাও আছে যে জামাতের সন্তানরা সরকারে আসতে চাইলে আসতে পারবে, জামাতের সরকাররা রাজনীতি করতে পারবে, জামাতের সরকাররা সরকারি চাকরিও পেতে পারবে। এসব ঘোষণা তো তাদের আগেই আছে। এই ঘোষণাগুলো জনগণ প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগের ক্ষমতায় থাকাকালীন এবং আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেও। সেই প্রত্যাখ্যান করার পরেও জনগণের পালস বুঝেও আপনারা যারা সরকারকে লেজিটিমেসি দেওয়ার জন্য সাথে গিয়েছেন, এখন হতাশ হওয়ার তো কোনো কারণ দেখি না। আপনারা লেগে থাকুন, আপনাদের বক্তব্য কোনো না কোনো এক সময় উনি নেবেন, শুনবেন। উনি এত বড় এটা মানে আপনাদের মানে হৃদয়হীন কাজ করবেন না। তো আপনারা থাকুন ওনাদের সাথে। আমরা যারা জনগণ, আমরা এইটুকু বুঝি যে ডক্টর কামাল যে দলের গোড়াপত্তন করেন, সেই দলের নেতারা এটা বুঝতে পারবেন না 8 তারিখে ডক্টর ইউনূসের 4.5 মিনিটের ভাষণে যে একটিবারও নির্বাচনের কথা নাই। এখন যে বলছেন যে আমরা 16 বছর নির্বাচন করতে পারি নাই, নির্বাচন করতে পারবো, ভোট দেবো বলেই আমরা এই সমস্ত কাজের সাথে জড়াচ্ছি, তারা ডাকলে যাচ্ছি, তাদের সঙ্গে বসছি, নোট অফ ডিসেন্ট রাখছি। তো আপনারা নির্বাচনটা যে করতে পারবেন, সেই নির্বাচনের শব্দটা কোথায়? প্রথম ভাষণে নির্বাচন শব্দটা অন্তত 5 বার আসা উচিত ছিল, আসেনি। আমরা তখনই বুঝেছি সাধারণ জনগণ যে এই সরকার নির্বাচন দেওয়ার জন্য আসেনি, এটা একটা অভ্যুত্থান এবং অভ্যুত্থান পরবর্তী বিপ্লবী সরকার বা জাতীয় সরকার কিছু একটা গঠিত হতে যাচ্ছে। আপনারা কেন বুঝতে পারলেন না? এইটা আমার বোধে আসে না, আমার অল্প মাথায়, আমার ক্ষুদ্র মাথায় এটা আসে না যে আপনারা কেন বুঝতে পারলেন না। এই যে 4-5 দিন ধরে আমরা ঘোষণা শুনছি 3 দিনের ভিতরে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, সেটা জুলাইয়ের মধ্যে কিন্তু তারিখ ঘোষণা করার কথা ছিল। কিন্তু আমরা জানতাম যে এই ঘোষণাটিও একটি ফাঁপা বেলুন, ঘোষণা করা হবে না, হলো না। আগস্ট মাসের 3 তারিখ পার হয়ে গেল। কিন্তু আপনাদেরকে সেটা ওখানে যেয়ে বুঝতে হবে, তাদেরকে লেজিটিমেসি দিয়ে, তাদের সরকারকে গ্রহণযোগ্যতা দিয়ে, তাদের সরকারকে তারা যেন বিদেশে বলতে পারে যে এই দেখুন 32টা পার্টি আছে আমাদের সাথে, অধিকাংশ পার্টি, একমাত্র আওয়ামী লীগ নাই, স্বৈরাচার ফ্যাসিবাদ ওরা নাই, বাদ বাকি সব পার্টি আমাদের সঙ্গে আছে। এই কথাটা তো বলতে পারছে এখন জোর গলায় ডক্টর ইউনূস। আপনারা এই কথাটি বলার সুযোগ দিন। আর ইউনূস সাহেবের যে ঘোষণাপত্রের কথা আপনি বলছেন, ভাড়াটে লোক দিয়ে সরকারটা যারা চালাচ্ছে, এই সরকারের জনসমর্থন যখন তারা শুরু করে তখন 70 থেকে 75 পর্যন্ত ছিল আন্তর্জাতিক ডাটা অনুযায়ী। সেটি এখন 30-এর নিচে নেমেছে। সত্যিকার অর্থে ডাটা কালেকশন করলে, জনমত কালেকশন করলে 10%ও পাবেন। সুতরাং জনগণকে ডাকলে জনগণ যে আসবে না, এটা সরকারের সবাই জানে। তাহলে কি করতে হবে? জনসমর্থন দেখাতে হবে, তখন লোক ভাড়া করতে হবে, কোনো উপায় নেই। রাজনীতিবিদরা লোক ভাড়া করে, ট্রাককে 4 পাশ দিয়ে দাঁড়ায়, মাঝখানে ফাঁকা থাকে, বুম ট্রাক বলে এগুলো। আমরা 90 এর গণঅভ্যুত্থানের সময় বলতাম ভাউচার বোমা। অর্থাৎ বোমা বানাবার টাকা নিছে, টাকা নেওয়ার পরে বোমা মারতে পারে নাই, মারা লাগে নাই, তো ভাউচার দিলে তো টাকা পাওয়া যাবে না। তখন এই ধাম করে এক জায়গায় অনেকগুলো বোমা ফাটাই দিয়ে ওই বলতো যে এতগুলো বোমা ফাটাইছি, দেন টাকা দেন। একে বলতো ভাউচার বোমা। তো এখন যেটা হচ্ছে সেটা হলো যে ভাউচার মোবিলাইজেশন, ডিপিস্টেটকে বোঝাতে হচ্ছে। সরকারের উপদেষ্টা মঞ্জু ভাই, সরকারের এক উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা, তিনি তো বলেছেন গণমাধ্যমকে জুলাই ঘোষণাপত্র সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে 5 তারিখে। সাংবিধানিক স্বীকৃতি তো পায় না, এটা কোনোভাবেই দেওয়া যাবে না। সাংবিধানিক স্বীকৃতি একমাত্র দিতে পারে, সাংবিধানিক স্বীকৃতি একমাত্র দিতে পারে একটি নির্বাচিত সরকার পার্লামেন্টে। সাংবিধানিক স্বীকৃতি ওরা কিভাবে দেবে? পত্রপত্রিকাটা লিখতে পারে। পত্রপত্রিকাদের উচিত হচ্ছে সরাসরি বাংলাদেশের সমস্ত পত্রিকা গুলো বন্ধ করে, অন্তত 1 দিন বন্ধ করে, 2 দিন বন্ধ করে প্রতিবাদ করা। মিডিয়াকে স্বাধীন বলা হচ্ছে, মিডিয়াকে মুক্ত বলা হচ্ছে, আসলে তো মিডিয়া মুক্ত না। তো সেটা না করে তারা এখন জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে বেড়াচ্ছে। অসুবিধা নেই, আমরা জনগণ
তর্কের বলুন। খাতিরে একটা প্রশ্ন করি, সেটা হলো 5 তারিখ ধরেন ঘোষণাপত্র পাঠ করলেন এবং বললেন এটা বিপ্লবী সরকার আজকে থেকে, তখন কি হবে? হ্যাঁ, তখন যেটা হবে সেটা হবে, হ্যাঁ, তখন যেটা হবে সেটা হবে যে প্রেসিডেন্টকে বাদ দিয়ে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করতে হবে, সার্বময় ক্ষমতার অধিকারী সেটা বলতে হবে, এবং সমস্ত রাজনৈতিক দল গোটা মেনে নেবে, কিচ্ছু করার নেই। যদি বিএনপি জামাত মেনে নেয়, বিএনপি জামাত এবং এনসিপি, বাকি দলগুলো মানলো কি মানলো না, কিছু আসা যায় না, কোনো ফারাক নেই। জগলুল ভাইরা রাস্তায় নামবে, নামবে, প্রতিবাদ নামার দরকার করতে। হলে রাস্তায় নামবে, প্রতিবাদ করার দরকার হলে নামতে হবে। কারণ হচ্ছে কি যে তিনটি দলকে তারা তাদের স্টেক হোল্ডার মনে করছে, তাদেরকে নিয়ে তারা চলবে, এটা জানা কথা। সেখানে যদি কেউ প্রতারিত হয়, বারবার প্রতারিত হয়, প্রতারিত হতে চাইলে হোক, আমাদের সমস্যা নেই, আমরা দেখছি। একেবারে ঘোষণাপত্রটাকে তারা সংবিধানের বিকল্প হিসাবে দাঁড় করাতে চাইছিল। তো সেটার ব্যাপারে রাজনৈতিক দলগুলো তাদের মেইন যে স্টেক হোল্ডার, যে দুটি রাজনৈতিক দল, তার ভিতরে একটা বিএনপি এবং একটা জামাত, সেই বিএনপি আপত্তি করেছে কয়েকটি পয়েন্টে। সেই কারণে তারা বুঝতে পারছে যে সংবিধানটাকে ছুঁড়ে ফেলে ঘোষণাপত্রটাকে রিপ্লেস করা যাবে না, সেই জন্য ঘোষণাপত্রটাকে সংবিধানের পাশাপাশি রাখার চেষ্টা করছে, অর্থাৎ সাপ্লিমেন্টারি হিসাবে, যে এইটাও থাকলো ওইটাও থাকলো, এটা থেকে একটু পয়েন্টগুলো নিয়ে কাজে লাগাবো, আর মূলটা থেকে পয়েন্টগুলো নিয়ে আমাদের যেগুলো যেগুলো দরকার সেগুলো নেব, আর আমাদের যেগুলো যেগুলো মুখ্য দরকার সেগুলো এই ঘোষণাপত্র থেকে সংবিধানে অ্যাড করে নেব সুবিধা মতো। তো এইটার জন্য তারা ঘোষণাপত্রটাকে গোপন রাখতে চাচ্ছে, এবং এটা নিজেরাই তারা করে ফেলেছে অলরেডি। এখন যেটুকু আনুষ্ঠানিকতাতে ঘোষণাপত্র বলা হবে, কিন্তু এখন তো পাঠ করা হবে না ওই 16 পৃষ্ঠা বা 32 পৃষ্ঠা। যিনি পড়বেন, প্রধান উপদেষ্টা হোক বা অন্য যে কেউ হোক, ওই সমগ্রটা পাঠ করা হবে না। জনগণকে বোঝানো হবে যে এটি একটা ঘোষণাপত্র হলো, যেটি নতুন সরকারের একটা বার্তা, নতুন সরকারের একটা দিক নির্দেশনা, এরকম একটা বিষয়। এটার ভিতরে আর কোনো হাতি ঘোড়া আর কিছু নাই। এটা 72 সালে সংবিধানের রিপ্লেসমেন্ট করতে চাচ্ছিল, এটা বাধায় পারেনি, কিন্তু একেবারে তারা পারেনি বলে হাত গুটায় থাকবে তা তো হয় না, তাই তারা একটা সাপ্লিমেন্ট হিসেবে তৈরি করেছে, যে ওইখানকার কিছু পয়েন্ট এখানে অ্যাড করবে। এখানে অ্যাড করে যেটা হবে সেটা হলো যে এই নির্বাচন যদি হয়, সেই নির্বাচন যদি তারা 3টি দল নিয়ে করে, তো বাকি বাংলাদেশে যদি আরো আপনার 97টি দল থাকে, 97টি দলের কোনো সে থাকবে না। বলতে খারাপ লাগছে, জগলুল ভাই আমাদের বয়োজ্যেষ্ঠ বড় ভাই, সিনিয়র ভাই, আমি মনে করি যে নোংরা হাতে দেখে, পায়ের থেকে হাতে লাগিয়ে নাকের কাছে এনে বোঝার দরকার নেই যে এটা নোংরা। ওটা জুতোয় লাগার সঙ্গে সঙ্গে টের পাওয়া যায় যে আমি কিসের উপর পা দিয়েছি। তো আপনারা যে প্রতিবাদ করতে পারছেন এখন, এটা কি বিশাল বড় করে দেখার কিছু নেই, প্রতিবাদটা আপনারা বাইরে থেকেও করতে পারেন, ওখানে যে প্রতিবাদ করার দরকার ছিল না। আওয়ামী লীগের 16 বছরে আওয়ামী লীগের অনেক নেতা জামাতের বিভিন্ন নেতার সঙ্গে ছবি তুলেছে, মিটিং করেছে, জামাতের লোকদেরকে ডেকে ডেকে মন্ত্রী ইয়েতে বিভিন্ন জায়গায় চাকরি দিয়েছে। সেই নেতাদের অবস্থান কিন্তু আওয়ামী লীগ সরকারে থাকাকালীনই নড়বড়ে হয়ে গেছে, এবং জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। যে আওয়ামী লীগের নেতারা জামাতের সঙ্গে সখ্যতা গড়ে তুলেছিল, সেই আওয়ামী লীগের নেতাদেরকে সরকারে থাকা অবস্থায় ফালি ফালি করে কাটা হয়েছে সামাজিক মাধ্যমে। আওয়ামী লীগের কর্মীরা কেটেছে, ছাত্রলীগের কর্মীরা কেটেছে, সাধারণ মানুষ কেটেছে। আমরা যারা জানি যে আওয়ামী লীগের কেউ কিন্তু ছাড় পায়নি জামাতের সঙ্গে বসে। তাহলে আপনারা জামাতের সঙ্গে বসে প্রতিবাদ করার জন্য বসতেই পারেন, প্রতিবাদ করার জন্য জামাতের সাথে মেনন ভাই, ইনু ভাইও বসেছে, হ্যাঁ, মানে দেখানোর